সাবাস, তুমি আমার বোনের যোগপাত্র। আবির মেকি হেসে বলল, তোর বোনকে বলিস যেন সাজুগুজু করে থাকে। কার জন্য? আমার জন্য। তানবীর ভ্রুকুচকে বলল, ঠিক আছে বলবো। এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আসো, নাটক দেখতে হবে। তুই যা, আমি আসছি। আবির আর তানবীর আজ সারাদিন বাসায়। তানবীর সোফায় বসে ফোনে গেম খেলছে। মেঘকে তানবীর সাজার জন্য বলেছে। মেঘ সাজা তো দূরের কথা, চুল এলোমেলো করে পাগলের মতো রুমে শুয়ে আছে। আবিরের উপর রাগে মেঘের গা জ্বলছে। কিছুক্ষণের মধ্যে আবিরও নিচে আসলো। দুই ভাই পাঞ্জাবি পরে একেবারে পরিপাটি হয়ে আসছে। তানবীরের দেখা দেখি আবিরও ফোনে গেম খেলায় মনোযোগ দিল। মোজাম্মেল খান রুম থেকে বের হতেই তানবীর জিজ্ঞাসা করলো, আপনার মেহমান কখন আসবে? আমরা কতক্ষণ যাবৎ অপেক্ষা করছি। মোজাম্মেল খান চোখ সরু করে দুজনকে দেখলো। হালিমা খানের দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু জানতে চাইল, কিন্তু উনিও ঠিক বুঝতে পারছেন না কিছু। ইকবাল খান এসে আবিরের পাশে বসলেন। এর মধ্যে আলী আহমদ খান রেডি হয়ে রুম থেকে বেরিয়ে জিজ্ঞাসা করলেন, ওনারা এখনো আসলো না? সবাই টেনশন করছে। এদিকে আবির, তানবীরের মনোযোগ শুধু ফোনে। মালিহা খান আবিরদের কাছে এগিয়ে এসে রাগী স্বরে বললেন, কোথায় এগিয়ে গিয়ে তাদের নিয়ে আসবি তা না করে তোরা ঘরে বসে গেম খেলছিস। আবির উদাসীন কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমরা ওনাদের জন্য ঠিক কোথায় গিয়ে অপেক্ষা করবো আম্মু? মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে বললেন, যেতে হবে না কোথাও, আমি আগে কল দিয়ে দেখি। তানবীর ভাব নিয়ে বলল, ঠিক আছে। মোজাম্মেল খান পরপর 3 বার কল দেওয়ার পর রিসিভ হলো। মোজাম্মেল খান মিষ্টি করে হেসে জিজ্ঞাসা করলেন, তোমরা কখন আসবে? আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি। আমরা আজ আসতে পারবো না বন্ধু, জরুরি কাজে আটকে গেছি। কবে আসবা তাহলে? বলতে পারছি না, খুব শীঘ্রই আমেরিকা ফিরতে হবে আমাদের। তোমার সাথে পরে কথা হবে, আল্লাহ হাফেজ। কল কাটতেই তানবীর আবিরের দিকে তাকিয়ে মৃদু হাসলো। আবিরের ওষ্ঠদ্বয় কিছুটা প্রশস্ত হলো। সহসা আবিরের স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, ওনাদের আনতে কোথায় যেতে হবে? মোজাম্মেল খান সন্দেহের দৃষ্টিতে আবির আর তানবীরের দিকে তাকিয়ে আছে। তাদের ব্যবহার খুব অদ্ভুত। এদিকে রফিক সাহেবরাও আসবেন না। মোজাম্মেল খান কিছুক্ষণ ভেবে গুরুভার কণ্ঠে বললেন, তোমরা যে যার কাজে যেতে পারো। তানবীর সোফা থেকে উঠতে উঠতে মিমকে বলল, এই মিম, বনুকে বল তাড়াতাড়ি রেডি হতে, আর তুইও তাড়াতাড়ি রেডি হয়ে নে, রাকিব ভাইয়ার গায়ে হলুদে যেতে হবে। আলী আহমদ খান আস্তে করে বললেন, রাতে থাকার দরকার নেই, প্রোগ্রাম শেষ হলে বাসায় চলে এসো। আচ্ছা। আবির কিছুক্ষণ আগে বেরিয়েছে, প্রয়োজনীয় কিছু জিনিস কিনে রাস্তায় অপেক্ষা করছিল। তানবীর রাস্তা থেকে আবিরকে নিয়ে গেছে। পিছনে মিম আর মেঘ বসা। মেঘ চোখ বন্ধ করে বসে আছে। আব্বুর প্রতি যতটা না রাগ উঠেছিল, তার থেকে কয়েক গুণ বেশি রাগ আবিরের উপর। মেঘ নিজেকে নিজে প্রশ্ন করলো, আবির ভাই কি সত্যিই আমাকে ভালোবাসেন? রাকিবের বাসায় আসতেই রাকিব সূক্ষ্ম নেত্রে আবিরের দিকে তাকালো। আবির ভ্রু নাচাতেই রাকিব গুরুতর কণ্ঠে বলল, আমার কালকে বিয়ে, এটা কি তোমার মাথায় ছিল? থাকবে না কেন? জেনে শুনে এত বড় রিক্সে আমায় পাঠিয়ে দিলি যে। আমার কখনো কোনো কাজে ভয় লাগেনি, অথচ আজ ভয় লাগছে। রিয়াটার কথা খুব মনে পড়ছিল। আমার কিছু হলে মেয়েটার বিয়ে ছাড়াই বিধবা হয়ে যেত। আবির মুচকি হেসে বলল, এত সহজে তোর কিছু হতে দিব না আমি, চিন্তা করিস না। আগে চাচ্চু হবি, তারপর। এমন সময় মেঘ আসছে। মেঘকে দেখে রাকিব আবিরকে প্রশ্ন করলো, তারপর কি? মরে যাইস। বাহ আবির বাহ, দেখেছো মেঘ, তোমার আবির ভাই আমাকে মরে যেতে বলছে। মেঘ রাশভারী কণ্ঠে বলল, উনি তো চান আমরা সবাই মরে যাই, তাহলেই উনি মুক্তি পেয়ে যাবেন। মেঘের মুখে এমন কথা শুনে আবির ভ্রুযুগল নাকের গোড়ায় টেনে নিল। মেঘের মনে এক আকাশ অভিমান, যা তার কথায় ফুটে উঠেছে। রাকিবও স্তব্ধ হয়ে গেছে। এর মধ্যে জান্নাত এসে বলল, মেঘ চলো, তোমাকে শাড়ি পরিয়ে দিই। না আপু, শাড়ি পরার মতো মন মানসিকতা আমার নেই। কেন, কি হয়েছে? মেঘ ঢোক গিলে আকুল কণ্ঠে বলল, হয়তো খুব শীঘ্রই আমার বিয়ের দাওয়াত পাবে। জান্নাত ভ্রু কুচকে চেয়ে আছে। মেঘ চোখ মুছে মিমের পাশে সোফায় গিয়ে বসলো। রাকিব জান্নাতকে ইশারা দিতেই জান্নাত ভেতরে চলে গেছে। আবির সোফার কাছে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মিম তুই ভিতরে যা। মিম সঙ্গে সঙ্গে উঠে গেছে। আবির মেঘের পাশে বসে মোলায়েম কণ্ঠে বলল, কি হয়েছে তোর? এত অভিমান করছিস কেন? মেঘের চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। মেঘ 2 হাতে বারবার চোখ মুছছে। আবির আবারও জিজ্ঞাসা করলো, কথা বলবি না? মেঘ কাঁদতে কাঁদতে বলল, মেয়েদের আপন বলতে কেউ থাকে না, যদি কখনো কাউকে আপন মনে হয় তবে তার সঙ্গেই না হয় কথা বলবো। আবির দুর্বোধ্য দৃষ্টিতে মেঘের ক্রন্দনরত দৃষ্টতায় চেয়ে আছে। মেঘের নিরন্তর কান্নায় আবিরের হৃদয় ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে শান্ত স্বরে বলল, নিষ্করণ, এই পৃথিবীতে হয়তো কেউ আছে যে তোকে তার পৃথিবী মনে করে। তোর সামীপ্যে তার মন অনুরজিত হয়। খুঁজে দেখিস, তোর আশেপাশে এমন কেউ আছে যে তোর কণ্ঠস্বর শোনার জন্য প্রতিনিয়ত ছটফট করে। চিৎকার করে বললেই কেউ কারো আপন হতে পারে না। মেঘ কাঁদছে আর বিড়বিড় করে বলছে, সে কেউটা কি সারা জীবন কেউই হয়ে থাকবে? আবির মৃদু হেসে বলল, হয়তো না, সময় হলে ঠিকই আপন করে নিবে। মেঘ আর চোখে আবিরকে দেখে তাচ্ছিল্যের স্বরে বলল,
হ্যাঁ, তবে আমাকে নয়, হয়তো আমার লাশটাকে। আবির তেজপূর্ণ কণ্ঠে চিৎকার করলো, একটা থাপ্পড় মারবো তোকে। কথাটা বলতে বলতে হাত উপরে তুলল আবির। ক্রুদ্ধ আখিতে চাইল মেঘের অভিমুখে। ক্রোধের আবিরের নাকের ডগা ফুলে উঠেছে। মেঘ কিছুটা সরে গিয়ে তাকালো আবিরের দিকে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আবির সঙ্গে সঙ্গে হাত নামিয়ে নিল। মেঘ ভ্রু কুচকে ভেজা কণ্ঠে বলল, থামলেন কেন? এখন থাপ্পড় দিলে অনুভব করতে পারবো, লাশ হয়ে গেলে তো আর পারবো না। দেন। আবির আবারও চিৎকার করে উঠল, মেঘ। আবির উঠে পাশে থাকা একটা কাঠের চেয়ারে সশরীরে সর্বশক্তি দিয়ে লাথি মেরে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ কিছুক্ষণ সেই পথে নিশ্চুপ চেয়ে রইল। তারপর সোফার উপরে 2 পা তুলে হাঁটু মুখ লুকিয়ে বসে আছে। মেঘ এখানে আসতে চাইছিল না, কিন্তু তানবীর জোর করে নিয়ে এসেছে। এখানে আসার পর থেকে তানবীর, আসিফ আর আরিফ আড্ডায় মগ্ন হয়ে গেছে। 10 মিনিটও হয়নি আবির 1 গ্লাস শরবত নিয়ে আসছে। মেঘের মাথায় হাত রাখতে মেঘ আঁতকে উঠে তাকালো। আবির পাশে বসে শান্ত স্বরে বলল, শরবতটা খান। মেঘ শক্ত কণ্ঠে বলতে চাইল, খাবো না। কিন্তু আবিরের আগ্নেয়গিরির লাভার ন্যায় লাল বর্ণের 2 চোখে চোখ পড়তে ভয়ে আর কিছু বলল না। শরবতের গ্লাস নিয়ে ঢকঢক করে গ্লাস ভর্তি শরবত শেষ করে ফেলল। আবির ধীরে হসতে মেঘের 2 চোখ মুছে ঠান্ডা কণ্ঠে বলল, গায়ে হলুদের প্রোগ্রামে এসে এভাবে কাঁদলে মানুষ উল্টাপাল্টা ভাববে। এখন শান্ত হ, কিছুক্ষণ রেস্ট নে, পরে বাসায় গিয়ে আবার কাঁদিস। মেঘ আকুল কণ্ঠে শুধালো, আমি কাঁদলে আপনার বুঝি খুব ভালো লাগে? আবির মনে মনে আওড়ালো, তোর চোখের পানি দেখলে কলিজা ফেটে যায় আমার। আবির এক পলক মেঘের দিকে তাকিয়ে উঠে চলে যাচ্ছে। মেঘ মলিন কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিছু বলবেন না? আবির কোনো উত্তর না দিয়ে বেরিয়ে গেছে। আবিরের এমন আচরণে মেঘের বড্ড অভিমান হলো। আবির বেরিয়ে যেতেই জান্নাত, আইরিন, মিম একে একে ডেকে গেছে, কিন্তু মেঘকে এক চুলও নাড়াতে পারেনি। আবির বাসা থেকে বেরিয়ে কোথাও যেন চলে গেছে। রাকিব ফোনের পর ফোন দিচ্ছে, আগামীকাল রাকিবের বিয়ে। কোথায় একটু আনন্দ করবে, কিন্তু বন্ধুর জন্য তারও উপায় নেই। 1 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, আবির ফোন ধরছে না, বাসায়ও ফিরছে না। রাকিব, আসিফ, তানবীর একের পর এক কল দিয়েই যাচ্ছে, কারো কলই রিসিভ করছে না আবির। মেঘ চুপচাপ বসে সবার কর্মকাণ্ড দেখছে। মনের ভেতরে ভয় হচ্ছে ঠিকই, কিন্তু সে কল দিবে না বলে জেদ ধরে বসে আছে। প্রায় 1.5 ঘন্টা পর আবির বৃষ্টিতে অর্ধেক ভিজে বাসায় আসছে। আবিরকে দেখেই রাকিব হুঙ্কার দিয়ে উঠল, কোথায় গিয়েছিলি তুই? তোর গেস্টদের সাথে দেখা করতে। ফোন ধরে বলা যাইতো না? তোর যন্ত্রণায় কি বিয়েটাও করতে পারবো না? আবির মলিন হেসে বলল, সরি। রাকিব এবার গলার স্বর নিচু করে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আবির? আরে কিছু হয়নি। আবির রুমে ঢুকতে মেঘের দিকে এক পলক তাকালো। আবিরকে রুমে ঢুকতে দেখে মেঘ পা নামিয়ে স্বাভাবিকভাবে বসেছে। আবির এক চেয়ার টেনে এক পাশে বসে পড়েছে। আইরিন তাড়াতাড়ি করে একটা টাওয়াল নিয়ে আসছে। আবিরের অর্ধেক শরীর ভেজা। আইরিন স্বাভাবিক স্বরে বলল, নাও মাথাটা মুছো, আমি আসিফ ভাইয়ার একটা শার্ট নিয়ে আসি। আবির গম্ভীর কণ্ঠে বলল, টাওয়েল শার্ট কিছুই লাগবে না আমার। আইরিন ভ্রু কুচকে ভারী কণ্ঠে বলল, এমনিতেই ভিজে আসছো, আবার মাথাও মুছতেছো না, পরে কিন্তু সর্দি লেগে যাবে। আবির ভাবুক স্বরে বলল, তারপর কি, নিউমোনিয়া আক্রান্ত হয়ে মরে যাব? আইরিন কটপট করে রাগ দেখিয়ে বলল, বাজে কথা বলো কেন, নাও মাথা মুছো। আবির ভারী কণ্ঠে বলল, মরে গেলে মাথা মুছে কি করব? নিয়ে যা টাওয়াল। মেঘ তড়িৎ বেগে বসা থেকে উঠে এসে আইরিনের থেকে টাওয়াল নিয়ে শক্ত কণ্ঠে বলল, আইরিন একটা শার্ট নিয়ে আসো। আইরিন শার্ট আনতে চলে গেছে। মেঘ আবিরের চুল মুছতে মুছতে রাগী স্বরে বলল, আমি কাউকে মরে যেতে বলিনি। এমন সময় রাকিব ওদের ডাকতে রুমে আসছে। এই দৃশ্য দেখে 2 হাতে মুখ লুকিয়ে ঠাট্টার স্বরে বলল, আমি মনে হয় ভুল রুমে চলে আসছি, এখন কি করব? আবির তপ্ত স্বরে বলল, মাফ চা। মেঘ আবিরকে থামিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি ঠিক রুমেই এসেছেন, ভেতরে আসুন। রাকিব ঠাট্টার স্বরে আবারও বলল, বন্ধু আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিস। রাকিব বিড়বিড় করতে করতে রুমে আসলো। যেই জীবনে এমন যত্ন পেলাম না, সেই জীবনের প্রতি ধিক্কার জানাই। মেঘ টাওয়েল সরিয়ে আবারও সোফায় গিয়ে বসলো। এই রুমে কোনো মানুষজন নেই। গায়ে হলুদের মঞ্চ ভেতরের দিকে একটা বড় রুমে করা হয়েছে। আত্মীয় স্বজন এমনকি তানবীররাও মঞ্চের কাছেই আড্ডা দিচ্ছে। মেঘের ভালো লাগছিল না বলে এই রুমে এসে বসেছিল। মেঘের জন্য আবিরও এই রুমেই এসে বসেছে। রাকিব মঞ্চে যায়, আবার একটু পরপর আবির আর মেঘকে নিতে আসে। আইরিন আসিফের একটা শার্ট মেঘকে দিয়ে চলে গেছে। মেঘ শার্ট এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, এটা পরে আসুন। শার্ট পরে কি হবে, মরে গেলে তো লাশই হয়ে যাব। মেঘ এবার অগ্নিদৃষ্টিতে তাকালো। মেঘের ইচ্ছে করছিল আবিরের মুখ চেপে ধরতে, কিন্তু পারল না। রাকিব রুম থেকে বেরিয়ে যেতে যেতে রাগী স্বরে বলল, 5 মিনিটের মধ্যে তোদের নাটক শেষ করে যদি ভেতরে না আসিস, তাহলে তোদের দুটোকে মেরে আমিই কাল জেলে চলে যাব। মেঘ মৃদু হেসে বলল, তাহলে রিয়াপুর কি হবে? কি আর করবে, জেলখানার বাহিরে বসে কাঁদবে।